সেন্ট মার্টিনে আবার আমেরিকান সৈন্য বা গোয়েন্দা কর্মকর্তা নিহত। এটা কখন হলো, কিভাবে হলো? গত পরশুদিন আমাদের সেনা প্রধান হঠাৎ করে সেন্ট মার্টিন গিয়েছিলেন। মনে পড়ে সকালবেলা ভোরবেলা হঠাৎ এর বিভিন্ন পত্র পত্রিকায় এসেছিল যে আমাদের সেনাপ্রধান সেন্ট মার্টিনে গিয়েছেন। কেন গিয়েছেন, কি ব্যাপারে গিয়েছেন, কেউ জানে না। কিন্তু এই শীতের সকালে উনি গিয়েছিলেন। আসল ঘটনা হচ্ছে তার আগের দিন রাতেই সেন্ট মার্টিনের একটা হোটেলে, আবাসিক হোটেলের মধ্যে একজন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। যদিও এটা বাংলাদেশে কোনো পত্রপত্রিকায় আসেনি, তারপরেও আপনার এই খবর চাউর হয়ে গেছে অলরেডি। যারা সেন্ট মার্টিনে আছেন, সেন্ট মার্টিনে থাকেন, তারা অনেকেই জানেন আসলে কি ঘটেছিল। এই লাশটাও সেম একইভাবে, যেটা ঢাকার ওয়েস্টিনে মারা যাওয়ার পরে যে সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এর আগে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে 17 জন মারা গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেইভাবেই গত পরশুদিনও আবার আরেক আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তা, এটা সম্ভবত নেভি সিলের কর্মকর্তা, নেভি সিল যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী নেভি সিল, যারা যেই গোয়েন্দা সংস্থাটি আপনার ওসামা বিন লাদেনকে মেরেছিল, সেই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেন্ট মার্টিনে নিহত হন। যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু, আসলে স্বাভাবিক মৃত্যু নয়। বাংলাদেশ যে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মৃত্যুকূপ হয়েছে, এটার আরো একটি প্রমাণ হচ্ছে যে এই আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু। আপনারা অনেকেই জানেন, অনেক জায়গায় খবর হয়েছে টুকটাক, কিন্তু সবাই বলছে না। যেমন আপনার ভারত বাংলাদেশ যে বর্ডারে ইন্ডিয়ান সৈন্য যেমন আছে, ইন্ডিয়ান রয়ের এজেন্টরা যেমন কাজ করছে, একইভাবে রাশিয়ান কেজিবির সদস্যরাও নিয়মিত কাজ করে চলছে। বাংলাদেশ ভারত বর্ডারের অনেক জায়গায় রাশিয়ান প্যারাট্রুপার দিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে কাজ করছেন। এবং আপনারা জানেন যে গতকাল আবার ইন্ডিয়া K4 মিসাইলের টেস্ট করেছে বাংলাদেশের সমুদ্রসীমা একটু বাহিরে বঙ্গোপসাগরে, যেটা ভারতের আয়ত্তে আছে সেই জায়গায়। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত। একের পর এক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোক মারা যাচ্ছে বেঘরে। কেউ জানে না কে মারছে, কেউ বলতেও পারে না। এটা আপনার এই ঠান্ডা যুদ্ধ, মানে রাশিয়া এবং আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধের সময় এ ওর গোয়েন্দা মারতো, ও এর গোয়েন্দা মারতো, সেম পজিশন এখন হচ্ছে। এরই ভিতরে আপনারা আবার দেখেছেন যে গতকালকে আমাদের একটা মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে, বেশ কিছু লোক আহত। তো বাচ্চাদেরই মাদ্রাসার ভিতরে হঠাৎ বোমা বিস্ফোরণ, সেখানে বোমা বিস্ফোরণের জিনিসপত্র পেয়েছেন, অনেক কিছুই পেয়েছেন। যেই বোমা তৈরির, এটা কেরানীগঞ্জে বিস্ফোরণ হয়ে ছাদ টাদ সব উড়ে গেছে। 4টা শিশু আহত হয়েছে। তো নিহত হয়েছে কিনা সেটা এখনো কোথাও প্রকাশ হয়নি। আর নিহত হলো, এগুলো তো মাদ্রাসা এতিমখানা, এখানে হয়তো খবরটা সেভাবে প্রকাশ করবে না, কারণ নিহতটা গোপনই করে ফেলবে। বাকি 4টা আহত হয়েছে। এই যখন অবস্থা, গতকাল রাতের থেকে আবার দেখেছেন যে শাহবাগে আপনার হাদি চত্বর যেটার নাম দিয়েছে, সেখানে এনসিপি, তারপরে আপনার কি এটা দিনকিলাব না ইনকিলাব মঞ্চ, ওই যে শাহুয়াহাদির গ্রুপ, এরা সারা রাত ছিল, এখনো আছে, আগামীকালও থাকবে। এইরকম একটা পরিস্থিতি যে এখনই ওই ব্যাটারে ধৈর্য আনো, ফাঁসি দাও, কারণ হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এদিকে হাদির কবরের কি অবস্থা সেটাও কেউ জানে না। এইটা হচ্ছে যে ঠিক ওই যে আরব বসন্তের সময় যা হয়েছিল সেম ওইভাবে। আপনাদের এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে হাদির যেদিন কবর জানাজা হচ্ছে যে শনিবারে, সেই দিনই তারা ইসলামিক রেভলিউশন বা ইসলামিক বিপ্লব করার ঘোষণা ছিল, কিন্তু তারা পারেনি সেদিন। সেইটাকে এখন আবার চেষ্টা করতেছে, এবার শাহবাগ ঘেরাও করে রাখবে, প্রয়োজন আগামী 1 মাস ঘেরাও করে রাখবে। রাইখে হলো তারা তাদের কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আপনারা সবাই জানেন হাদি 12 তারিখে হাদি গুলি খেয়েছে, 13 তারিখ বিশেষ অপারেশন হয়েছে, আসলে সেদিন মারাই গেছে বেটা। তারপরেও লাশটাকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে, সিঙ্গাপুর থেকে ঘুরে আনছে। অনেকেই তৎকালীন সময়ে দেখেছিলেন যে হাদির কে সিঙ্গাপুরের যে হাসপাতালে, তারাই বলেছিল যে ভাই
একজন লোক ক্রিটিক্যাল পজিশনে থাকলে এখানে চিকিৎসা করা যায়, কিন্তু মরা লাশের কি চিকিৎসা করবে? এরপরেও সরকার বুঝবাং দিয়া চেষ্টা করছিল, আইনা পরে আচ্ছা লাশ দাফন করলো। সেদিন তারা সেইখানে একটা বিপ্লবী সরকার গঠনের একটা প্রক্রিয়া চালাইছিল, কিন্তু সম্ভবত কোনো কারণে একটা মিল মহব্বত হয়নি। মানে মাহমুদুর রহমান প্রেসিডেন্ট হওয়ার একটা খায়েশ ছিল, যেটা আবার জামাত মানতে পারে নাই, আবার ওইদিকে হেফাজত মানতে পারে নাই। এইসব কারণে সেদিন না ঘটলেও এখন সেটা আবার ঘটানোর চেষ্টা করছে। এই যে গতকাল থেকে আজকে এখন পর্যন্ত শাহবাগ ঘেরাও, আস্তে আস্তে মানুষ বাড়ছে, তার মানে সারা বাংলাদেশ থেকে এই যে মৌলবাদী গ্রুপ যেগুলো আছে এগুলোই আসছে, এবং যে কোনো মুহূর্তে আবার এইখানেই বোমা ফেটে আবার 2-4-5 জন মারা যায় কিনা জানি না। তবে আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে বেশ কিছুদিন আগে 18টা মাদ্রাসার কথা বলেছেন, অনেকগুলো মাদ্রাসার নাম দিয়েছিলাম। তার মধ্যে মিরপুরের একটা মাদ্রাসা অলরেডি গায়েব, মানে এটা নাই আর, এটা রাতারাতি গায়েব হয়েছে, কেউ জানে না। এবং গতকালকে কেরানীগঞ্জের এটা দেখলেন। এরকম আরো অনেক মাদ্রাসা, এখনো যা রিপোর্ট আছে তাতে আরো 17টা মাদ্রাসাতে এইভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন ওইসব মাদ্রাসায় অবস্থান করছে, এবং সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে, বোমা তৈরি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে আজ থেকে 3 দিন আগে বিজেপি কিছু গোলাবারুদ ধরেছে, যেগুলোর মধ্যে তারা বলছে যে আরডিএক্স এবং ডেটোনেটর আছে, এবং ওরা বলছে যে এটা ভারত থেকে চোরাচালান হয়ে আসছে। আসলে তা নয়, এটা স্যাটেলাইট ইমেজ যেটা ইন্ডিয়া দিয়েছিল যে এই জায়গায় এই হচ্ছে, সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। এরকম আরও বেশ কিছু জায়গা আছে, টোটাল সম্ভবত 57টা, এখন আরও বাড়ছে। তবে অবস্থা খুবই খারাপ। এই যে মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা যিনি মারা গিয়েছেন সেন্ট মার্টিনে, তিনি মারা গিয়েছেন গত পরশুদিন। আজকে আবার দেখলেন যে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে বিস্ফোরণ, সেইখানে মারা গিয়েছে 4 জন। পত্রিকা বলেছে 1 জন, বাকি 3 জন কারা এরা মারা গেছে এইটা আমরা কেউই জানবো না, কিন্তু এই 3 জনই সম্ভবত ওই গোয়েন্দা কর্মকর্তার সাথের কোনো একটা অংশ, অথবা যারা কিল করিয়েছে এই গোয়েন্দা কর্মকর্তাকে, আমেরিকান গোয়েন্দা কর্মকর্তাকে যারা কিল করিয়েছে, এই 3 জনই হয়তো কিল করাইছিল, তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হলো। মানে হচ্ছে যে এরা এই জাহাজে ছিল, এদেরকে জাহাজ সহ উড়িয়ে দাও। বেশ কিছু ঘটনা, কোনটা আসলে যে কি হচ্ছে বা কি সেটা বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হবে। দেখতে থাকুন, আমরা আরো দেখি কখন কি আসে। যখনই গরম নিউজ তখনই সামনে আসবো। ইউনূসের শেষ মুহূর্তে সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে, বিষয়টা খুব গত 2 দিনের ঘটনা প্রবাহে একটু চিন্তার ভাঁজ ফেলছে কপালে। কারণটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে একটা খবর পেয়েছি যে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট মার্টিনে ভিজিটে গিয়েছিলেন। ভারতীয় একটি সোশ্যাল মিডিয়া পেজের বদৌলতে আমরা জানতে পেরেছি যে অত্যন্ত গোপনীয়তার সাথে, এবং কেন গিয়েছেন, কি উদ্দেশ্যে গিয়েছেন আমরা কেউ জানি না। ইউনূসের যেমন শেষ সময় সেনাপ্রধান, রহস্য মানব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কারণ তার বিরোধিতা আমরা দেখছি যে আওয়ামী লীগ শিবিরেও বিরোধিতা আছে, আওয়ামী লীগেও পক্ষ থেকেও তাকে দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মূল নায়ক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবার জামাত, বিশেষ করে জামাতের পক্ষ থেকে, জামাতের যারা পেইড এজেন্ট, আপনি ধরুন অনলাইনে যারা কাজ করেন, পিনাকি, ইলিয়াস, কিংবা ওই যে সামরিক কর্মকর্তাদের মধ্যেও আছেন অনেকে, যেমন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ সমানে জেনারেল ওয়াকার কিংবা সেনাবাহিনীর প্রতি বিষোদ্গার গান, এবং মুস্তাফিজের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্টও নিয়েছে, পেনশন স্থগিত করেছে সেনাবাহিনী গত 18 তারিখের এক অফিস অর্ডারের মাধ্যমে। আবার পিনাকি, ইলিয়াস তারাও কিন্তু পানিশমেন্টের শিকার ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে। বিশেষ করে এই যে সর্বশেষ সহিংসতার পর থেকে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচি এগুলো জ্বালাও পোড়ার করবার পর থেকে পিনাকি ইলিয়াসের অবস্থাও কিন্তু খারাপ। পিনাকি বা ইলিয়াস বাংলাদেশেও তার কার্যক্রম চালু করেছিলেন, বাংলা এডিশন নামে একটি পোর্টালের যাত্রা শুরু করেছিলেন, সেটির নিবন্ধন বাতিল হয়ে গেছে। ইলিয়াসের ফেসবুক বাতিল হয়ে গেছে। পিনাকির ফেসবুক বাতিল হয়ে যাওয়ার আতঙ্কে আছে পিনাকি, যে কোনো সময় বাতিল হতে পারে। পিনাকি ইতিমধ্যে ঘোষণা দেওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রহস্য মানব, কারণ তিনি দুপক্ষের কাছেই মানে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। বিষয়টা এমন
ইউনূস যেমন চলে যাচ্ছেন, ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া এই মুহূর্তে কোনো গতি নাই, বোঝাই যাচ্ছে। ঠিক তেমনি আগামী 15 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান অবসরে যাবেন, এলপিআরে যাবেন। তার 3 বছর মেয়াদের নিয়োগ, কিন্তু বাহিনী প্রধান হিসেবে নিয়োগের যে আইন, 18 সালের যে আইন, সেই আইন অনুযায়ী 3 বছর অথবা 60 বছর বয়স হতে হবে। যেটি আগে হবে সেটি হবে। জেনারেল ওয়াকারের 60 বছর বয়স হয়ে যাচ্ছে আগামী 15 সেপ্টেম্বর, অর্থাৎ জেনারেল ওয়াকারও মাত্র কয়েক মাস আছেন, আর ইউনূস তো 2 মাসও নেই, 50 দিনেরও কম সময় আছেন। সার্বিকভাবে মনে হচ্ছে যে এই যে সেন্ট মার্টিন, এই দ্বীপটা নিয়ে এত আলোচনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছিলেন, যে একাধিকবার বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারি বা দেই, তাহলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে, বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঘাঁটি, চীনের কর্তৃত্ব, সারা পৃথিবীতে 8 শতাধিক সামরিক ঘাঁটি। সেদিনও আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট $900 বিলিয়ন বেশি। বাংলাদেশের মতো দেশের কতগুলা দেশের বাজেটের চেয়েও বেশি, কত সংখ্যক দেশের, সেটা ক্যালকুলেটর নিয়ে রীতিমতো হিসেব করতে হবে। এই অঞ্চলে দীর্ঘদিন যাবত মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটির পরিকল্পনা, এমনকি সেন্ট মার্টিন নিয়ে যে ঘাঁটি, সামরিক ঘাঁটির যে পরিকল্পনা, এবং এই পরিকল্পনা মূলত এই ইউনূস সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে চায়। কিন্তু এখানে ইউনূস সরকারই তো শেষ কথা নয়, বড় কথা নয়। এখানে চীন আছে, এখানে ভারত আছে, এখানে রাশিয়া আছে, তারা এখানে কত দূর করতে দেবে বাকি, এগুলো নানা বিষয় আছে। যার কারণে এখনো পর্যন্ত ইউনূস সরকারের 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চূড়ান্ত কোনো দফা করতে পারেনি। কিন্তু সময় তো শেষ হয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল, অন্য কোথাও পারেনি। বাংলাদেশকে দুর্বল পেয়ে একটা দুর্বল শাসক বসিয়ে এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল। কিন্তু এখন পর্যন্ত সেন্ট মার্টিনেরও খবর আদি যা জানা যায় যে সেখানে সামরিক উপস্থিতি নেই, মার্কিন কোনো গোপন সামরিক উপস্থিতি নেই। কিন্তু ইউনূস তো চলে যাচ্ছে, এবং ইউনূসের পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, এটি নানাভাবে আলাপ আছে। এখন এই পেছনের শক্তিকে কি শেষ একটা কিছু দেয়ার চিন্তা ভাবনা আছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে ভিজিট করতে দেখা গেছে গতকালকে যেমন, এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে। সেন্ট মার্টিন নামে একটি জাহাজে আগুন লেগেছে। এটা কি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে? যে মুহূর্তে একদম ভরা পর্যটন মৌসুম, আপনারা জানেন যে সেন্ট মার্টিন এই মুহূর্তে নিয়ন্ত্রিত। সেন্ট মার্টিনের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নানা রকম নিয়ন্ত্রণ আরোপ। নভেম্বর মাস পুরোটা সেখানে রাত্রি যাপন করা যাবে না, ডিসেম্বর জানুয়ারি রাত্রি যাপন করা যাবে। কিন্তু সেখানে যেতে হলো আপনি কোন দেশ ভ্রমণের জন্য ভিসা বা আপনার পাসপোর্ট নেই, সাধারণ অনেক মানুষের পাসপোর্ট থাকে না, আপনার পাসপোর্ট করতে হয়, ভিসা লাগাতে হয় সেই দেশের। সেন্ট মার্টিন যাত্রা বা সেন্ট মার্টিন ভ্রমণ কিন্তু এই জটিলতার চেয়ে কোনো অংশে কম নয়। এমনকি এই যে জাহাজটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে সকালে রওনা দিচ্ছিল, সেই রওনা দেওয়ার আগে প্রতিদিন এই জাহাজগুলোকে স্থানীয় প্রশাসন, কতজন যাচ্ছে কি যাচ্ছে, স্থানীয় প্রশাসন যে সেখানে কিন্তু ইমিগ্রেশন যেমন হয় ঠিক তেমনি ভাবে ইমিগ্রেশন করা হয়। যে কোনো এয়ারপোর্টে বা স্থলবন্দরে যেভাবে ইমিগ্রেশন হয়, ইমিগ্রেশন টাইপের করা হয়। এবং সেই কার্যক্রমটা করবার আগেই আজকে একটি জাহাজে আগুন লেগে গেছে। কেন? সেন্ট মার্টিন নিয়ে এমনি সেখানে মানুষের বা পর্যটকদের যাত্রা সীমিত করা হয়েছে, কিন্তু ইউনূসের শেষ আমল, শেষ সময়, শেষ পর্যটন মৌসুম এটা এবার। এই শেষ পর্যটন মৌসুমের মাঝামাঝি, ডিসেম্বর অলরেডি চলে গেছে, চলে যাবার উপক্রম, আর মাত্র আছে একটি মাস, জানুয়ারি। এই শেষ 1 মাস কি পর্যটন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? পাসপোর্ট ভিসার ব্যবস্থা করেও এখন কি একটা আতঙ্ক তৈরি করে পর্যটক নিয়ন্ত্রণ করার কোনো পায়তারা হলো? এই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, এটাতে আগুন লাগতে পারতো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় যদি হতো, যাত্রী সহ একটা মাছ সমুদ্রে সেন্ট মার্টিন যাওয়ার পথে। কিন্তু যাওয়ার আগেও জাহাজের স্টাফরা ছিলেন, এর মধ্যে একজন
অগ্নিদগ্ধ হয়ে মারাও গেছেন, দু একজন আহত হয়ে থাকতে পারেন। এই আতঙ্কটা তৈরি করার ফলে আপনি কি মনে করেন যে এই যে পাসপোর্ট ভিসা নিয়ে যে সেন্ট মার্টিনে যেতে হয়, মানুষ কি এখন যাবে? খুব স্বাভাবিকভাবে কেউ যদি যাওয়ার পরিকল্পনা করেও থাকে, এই পরিকল্পনাগুলো বাদ দেবে বলেই মনে হয়। এর কারণটা কি? ইউনূসের শেষ চেষ্টা, শেষ কর্মকাণ্ড, যে চূড়ান্তভাবে আমরা যে আলাপগুলো দীর্ঘদিন যাবৎ শুনে আসছি, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বলেছিলেন যে সেন্ট মার্টিন যদি আমি দেই আমেরিকাকে, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় যে এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি, দিতে পারেনি, আন্তর্জাতিক নানা চাপে। কিন্তু সেন্ট মার্টিনকে ফাঁকা রাখা হচ্ছে কেন? এবার পর্যটন শূন্য, বিশেষ করে শেষ 1 মাস পর্যটন শূন্য রাখবার কারণটা কি? সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য, মার্কিনীরা যাতে ওখানে অবাধে ভিজিট করতে পারে, চলাফেরা করতে পারে, পর্যটকরা যাতে, পর্যটকদের চোখ আড়াল করে যাতে ওটা একটা অভয়ারণ্য বা অভয় স্থান হিসেবে থাকতে পারে, এই কারণে কি? এরকম নানা সন্দেহের ডালপালা মেলে ধরছে। এখন দেখার বিষয় যে আসলে কি হচ্ছে। আর খুব অল্প সময়, এই অল্প সময়ে আমাদেরকে কি শেষ একটা দুর্ঘটনা ঘটিয়ে যাবে ইউনূস? এগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আমরা অপেক্ষা করব এবং দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।